পরিপ্রশ্ন তৃতীয় ভাগ স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, আজ বিজ্ঞান মহারাজের তিথি পুজো, তার কথা কিছু বলুন। মহারাজ: শ্রী শ্রী ঠাকুরের সন্তানরা সকলেই মৌলিক ছিলেন। এই মৌলিকত্ব খুব নজরে পড়ে। এরকম একটি জীবন হলো স্বামী বিজ্ঞানানন্দজি। তার গভীর অন্তর্মুখীন আধ্যাত্মিক জীবন ও তারই সঙ্গে অদ্ভুত বালক সুলভ ব্যবহার ও আচরণ বোঝা খুব সহজ নয়। তাই এই ধরনের জীবন সাধারণের কাছে প্রায় দুর্বোধ্য ও দুর্জ্ঞেয়। তাকে দর্শন করেছি, স্পর্শন করেছি, আর কি বলবো। মঠে তো তাকে দেখেছেন মহারাজ। হ্যাঁ, বিরাট ভারী চেহারা। স্বামীজি বারান্দায় একটা ইজি চেয়ারটা ভর্তি করে আধ অবস্থায় বসে থাকতেন। তাকে দেখে মনে হতো যেন অন্য রাজ্যের মানুষ, এ জগতের নয়। সর্বদাই গম্ভীর, রাজবাড়ি, আবার খুব আনন্দও করতেন। গুরু ভাইদের সঙ্গে ব্যবহারে একেবারে মজাদার এক বালক যেন। খুব দর্শনাদি হতো। শুনেছি দেব দেবী, ঠাকুর, মা ও স্বামীজির দর্শন তার লেগেই থাকতো। মুখে বিড়বিড় করতেন, কিছু বোঝা যেত না। ঠাকুরের দর্শনাদি ও ভাবের ঘোরে অপ্রকৃষ্টত্ব হওয়ার কিছুটা ছোঁয়া বিজ্ঞানানন্দজির জীবনে প্রবেশ করেছিল। আমাদের সাধারণ চোখে দেখা এসব বিষয় ব্যাখ্যার ঊর্ধ্বে। এলাহাবাদেও তো দর্শন করেছেন মহারাজ। তা বটে, এলাহাবাদে তাঁর অন্য রূপ। সেখানে কাউকে থাকতে দিতেন না। মনে পড়ে আমরা একবার গেছি কুম্ভ মেলায়। ক্যাম্প থেকে মঠে গেছি, মহারাজকে দর্শন করব। তিনি ঘর থেকে বেরিয়ে দরজায় এসে দাঁড়ালেন। দরজাটা ভরে গেছে। আমাদের সঙ্গে ওই দাঁড়িয়ে কথা শেষ করলেন। আমরা প্রণাম করে ক্যাম্পে ফিরে এলাম। পাছে ঢুকে পড়ি, তাই দরজাটা ছাড়লেন না। ও বাবা, তাই নাকি মহারাজ? একবার বিজ্ঞান মহারাজ অসুস্থ। মঠ থেকে ভাস্করানন্দজি গেছেন মহারাজকে দেখতে। সম্ভব হলে মঠে নিয়ে আসবেন। সকালে পৌঁছাতেই বিজ্ঞান মহারাজ বললেন, কখন যাবে? অনঙ্গ মহারাজ স্বামী ওঙ্কারানন্দ সঙ্গে ছিলেন। বললেন, মহারাজ এই তো সবে এলাম, এখনই যাওয়ার কথা কি বলছেন? না, মানে বিকেলে ট্রেন আছে। অনঙ্গ মহারাজ বলছেন, আজ তো সবে এলাম, বিকেলেই যাওয়ার কথা কি বলছেন? মহারাজ বললেন, ঠিক আছে, তবে কালই যেও। যেন খুব কনসিডার করেছেন। বেশভূষাও ছিল অদ্ভুত মহারাজ। তা তো বটে, শীতকালে জামা পরতেন বেশ কয়েকটি একসঙ্গে, নিচে পাতলা কাপড়ের, তারপর সিল্কে, এরকমভাবে পরপর বেশ কয়েকটা। একদম উপরে তুলোর কম্বলের একটা বিরাট আলখাল্লা। নস্যি নিতেন। তা একবার নস্যির কৌটোটা কোন পকেটে রেখেছেন খুঁজে পাচ্ছেন না। পাবেন কি করে অতগুলো জামার পকেট? বলছেন কোন ব্যাটা মেরে দিয়েছে। বকাবকি করতেন মহারাজ। হ্যাঁ, তা তো করতেনই। দেবতা মহারাজ ওর একজন সেবক ছিলেন, খুব ভালো সাধু। মহারাজ বকতেন, দেবতা মহারাজ উচ্চবাক্য করতেন না, চুপচাপ সব শুনে যেতেন। একবার মহারাজ ওকে খুব বকেছেন। অন্য একজন সেবক এসে বললেন, মহারাজ দেবতাকে এত বকেছেন যে ও কাঁদছে। শুনে মহারাজ বললেন, ও তাই নাকি, তাহলে আজ আমি সাকসেসফুল। আবার বলছেন, সত্যিই ও দেবতা। স্বামী বিজ্ঞানানন্দের সবই ছিল অদ্ভুত। 3টে বিছানা ছিল, একটা ঘরে, একটা বারান্দায়, আর একটা উঠোনে। এলাহাবাদে খুব ধুলো। বিছানায় খুব ধুলো পড়েছে দেখে একবার একজন ঝুড়ে রেখেছে। তিনি এসে বিছানা রেখে বললেন, আমার বিছানাটা নষ্ট করলো কে? মহারাজ আমি। একজন উত্তর দিল, ধুলো পড়েছিল, একটু ঝেড়ে রেখেছি। না, আমি ওরকম ধুলো পড়াই চাই। তুমি কেন আমার বিছানা নষ্ট করলে? খুব বেশি দীক্ষা দিতেন না মহারাজ। হ্যাঁ, মহারাজ সাধারণত দীক্ষা দিতে চাইতেন না। খুব জোরাজোরি করলেও দিতে চাইতেন না। স্বামী জপানন্দের মুখে শুনেছি একবার বোম্বেতে সকলে খুব ধরেছেন, মহারাজ দীক্ষা দেন। আপনি দীক্ষা দেবেন শুনলে অনেকের আগ্রহরে নেবে। মহারাজ তো কিছুতেই রাজি হন না। শেষে রাজি হলেন, বললেন, কে কে দীক্ষা নেবে? পাওয়া গেল একজন, তিনি আবার মহিলার। তা রাজি হলেন, দীক্ষা দিলেন। মহিলাটি দীক্ষার পর বললেন, মহারাজ মালাই জপ করব, আমায় একটা মালা দিন। মহারাজ বললেন, ও মালাই জপ করবে? এই বলে নিজের মালাটি তাকে দিয়ে দিলেন। পরে ভক্ত মহিলাটি চলে গেলে বলছেন, আরে আমার মালাটা যে দিয়ে দিলাম, আমি জপ করবো কিসে? সাধুদের বললেন, আমার জন্য একটা মালা আনিয়ে দাও। একজন জিজ্ঞাসা করলো, মহারাজ কীরকম মালা চাই? মহারাজ বললেন, ওই জৈনরা যে একরকম সুতোয় বাঁধা মালায় জপ করে, সেই মালা আমার চাই। সকলে বিপদে পড়ল। জৈন ধর্মে যারা দীক্ষিত নয় তারা সে মালা দেয় না। কি করা যায়? শেষে অনেক চেষ্টা করে একজন জৈন ভক্ত মারফত সেরকম একটা মালা এনে তাকে দেওয়া হলো। দেখো, দীক্ষাই দেবেন না, আবার দিলেন তো নিজের মালাটাই দিয়ে দিলেন। গুরু ভাইদের সঙ্গে খুব মজা করতেন
মহারাজ, একবার বিজ্ঞানানন্দজি মহারাজ ও অখণ্ডানন্দজি মহারাজ মঠে এসেন, দুজনেরই অনেক কলম। দুজনেই ঠিক হলো, দেখি কার কটা কলম আছে। আমরা সব দাঁড়িয়ে গুনে দেখা গেল বিজ্ঞান মহারাজের কলমের সংখ্যা বেশি। তখন বিজ্ঞান মহারাজ বললেন, উনি অখণ্ডানন্দজি তো অনেকগুলো আমাকে দিয়েছেন। মিস্টার সবুর বলে মহারাজের একজন সাউথ ইন্ডিয়ান ভক্ত ছিলেন। মহারাজকে তিনি খুব ভালোবাসতেন। মহারাজ নস্যি নিতেন, নস্যি বুকে পরে জামা কাপড়ে ছড়িয়ে যেত। সবুর নস্যিগুলো বুকের কাছ থেকে ছেড়ে ছেড়ে ফেলে দিতেন। মহারাজ আর কিছু ঘটনা মনে পড়ছেন? মহারাজ আরেকটি ঘটনা, মহারাজ রয়েছেন বেলুড় মঠে। মিস ম্যাকলাউড এবং তার সঙ্গীরা মঠে আসেন। মঠ কর্তৃপক্ষের প্রবীণ সন্ন্যাসীরা বিজ্ঞান মহারাজকে তাদের অভ্যর্থনা করতে অনুরোধ করলেন। মহারাজ কিছুতেই রাজি হলো না, শুধুই বলেন কি বলতে কি বলবেন, একেবারেই রাজি হচ্ছেন না দেখে মহারাজেরা বিজ্ঞান মহারাজকে বললেন যে মহারাজ শুধু প্রথমে তাদের রিসিভ করুন এবং পরে তারা তাদের মঠে নিয়ে গিয়ে আপ্যায়িত করবেন। মহারাজ তাতেও ভয় পাচ্ছেন আর কাকুতি মিনতি করছেন যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর মহারাজরা কেবল বললেন, মহারাজ আপনি মঠের প্রেসিডেন্ট, ওরা শুধু একবার এসে আপনাকে প্রণাম করে চলে যাবে। মহারাজ এবার আপনি জিজ্ঞেস করলেন কী কথা বলবো। ওরা বললেন বিশেষ কিছু বলতে হবে না, শুধু ওরা এলে কাম ইন ম্যাডাম, কাম ইন বললেই হবে, বাকি কথাবার্তা আমরা বলবো। দিন যত এগোচ্ছে মহারাজ তত উদ্বিগ্ন হচ্ছেন আর সবাইকে সে কথা বলছেন, কি বলতে কি বলবেন। বাচ্চা ছেলের মতো মুখে শুধু আওড়াচ্ছেন কাম ইন ম্যাডাম, কাম ইন। সকলে ব্যাপারটা দেখে অবাক হচ্ছে। নির্দিষ্ট দিনে প্রবীণ সন্ন্যাসীরা ওদের নিয়ে মহারাজের কাছে গেলেন। তারা আসতেই তাদের অভ্যর্থনা করে মহারাজ বলছেন, কাম ইন স্যার, কাম ইন স্যার। তিনি যে ইংরাজি জানতেন না তা তো নয়, বিরাট মাপের ইঞ্জিনিয়ার, কত বড় পণ্ডিত, কিন্তু তখন নারী পুরুষ এই পার্থক্য করতে পারছেন না। আসল কথা কি, এই ধরনের মহাপুরুষদের উচ্চ ভাব থেকে মনটা নামিয়ে লৌকিক ব্যবহার করতে খুবই কষ্ট হয়। প্রশ্ন, সমর মহারাজ ছিলেন বিজ্ঞান মহারাজের একজন সেবক। মহারাজ সমর স্বামী বরিষ্ঠানন্দ বলে একজন পালোয়ান সাধু মহারাজের সেবক ছিলেন, খুব স্ট্রং বডি। মহারাজ ওকে মারতেন। সমর হাসতো আর বলতো, মহারাজ আমার কিছুই হচ্ছে না, আপনার বরং লাগছে, হাতে ব্যথা হচ্ছে। খুব ব্যস্ত মানুষ ছিলেন, ব্যস্ত সমস্ত মানুষ ছিলেন। মহারাজ একবারে একটা ঘটনা বলি শুনো। মহারাজ এলাহাবাদ থেকে মাদ্রাজ যাবেন, সেই জন্য এলাহাবাদ থেকে হাওড়া এসেছেন, সেখান থেকে মাদ্রাজ যাবেন। বেলুড় মঠ থেকে সাধুরা গেছেন মহারাজকে হাওড়া থেকে মঠে নিয়ে আসবেন। মহারাজ বললেন, মঠে কেন যাব, আমি তো মাদ্রাজ যাব। সাধুরা বললেন, মাদ্রাজ যাওয়ার ট্রেন তো বিকেলে ঢের পরে, এখনও অনেক দেরি। মহারাজ বললেন, না না, 4টে এক্ষুনি বেজে যাবে। তা এতক্ষণ কোথায় থাকবেন? কেন, এই প্ল্যাটফর্মেই থাকবো, ট্রেন এলেই চট করে উঠে পড়বো। তারপর সকলে খুব বুঝিয়ে সুঝিয়ে তাকে মঠে নিয়ে আসেন। সব বিষয় তার এইরকম ব্যস্ত ভাবছিল। বিজ্ঞান মহারাজ একদিন নিজের ব্যস্ত স্বভাবের কারণ বলতে গিয়ে বললেন, কেন এত ব্যস্ত হয়ে জানো? ঠাকুরকে দেখেছি কি না, কি ব্যস্ত, যখন যেটা মনে উঠছে তখনই করা যায়, নতুবা শান্তি নেই। এরপর ঠাকুরের দক্ষিণেশ্বর থেকে গাড়ি করে কলকাতা যাওয়ার ব্যস্ততা ঘটনাটি বললেন। একদিন অত্যন্ত সিরিয়াস মুডে মহারাজ ঠাকুরের এরকম ব্যস্ত স্বভাবের কারণ নির্দেশ করতে গিয়ে বলছেন, এর কারণ কি জানো? ঠাকুরের মন এত শুদ্ধ ছিল, এত কনসেন্ট্রেটেড ছিল যে সেই শুদ্ধ মনে যা উঠত সঙ্গে সঙ্গে তা না করলে বা সে কাজটা না হওয়া পর্যন্ত শান্তি হতো না। শরৎ মহারাজও ঠাকুরের এই ব্যস্তভাবে ঘটনাটা ও তার কারণ লীলা প্রসঙ্গে ব্যক্ত করেছেন। বিজ্ঞান মহারাজ ও শরৎ মহারাজ দুজনেই ঠাকুরের ব্যস্ত স্বভাবের কারণ বলেছিলেন। তাঁর গভীর একাগ্র মন, সাধারণ লোকের ঠিক এরকম ব্যস্ততা হয় না ক্রমশ।